আমি অনির্বাণ কথা বলছিলাম। হ্যাঁ, বলুন বলুন। বলছি আপনারা শুধু শুধু মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন। মুখ্যমন্ত্রী তো গত দিন শিল্প সম্মেলনে বললেন যে এ রাজ্যে আপনাদের অর্থাৎ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের 8% করে মানে 8% করে ডিএ দেয়, এই সরকারি পে কমিশন করেছে, এই সরকারি একমাত্র পেনশন দেয়, আর আপনারা শুধু শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সমালোচনা করেন। দেখুন, কিছু মনে করবেন না, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ওই প্যাথোলজিক্যাল লায়ার এর মানে কোনো মন্তব্যের প্রতিক্রিয়া দিতে সত্যি রুচিতে খুব বাধে। তা কিন্তু কি করব বলুন, উনি তো মুখ্যমন্ত্রী। হুম। এখন বছরে 8% করে দিয়ে দিচ্ছেন, তা বছরের শুরুতে দিচ্ছেন না শেষে দিচ্ছেন? যদি বছরের শুরুতে দেন তাহলে এখন আমাদের 48% ডিএ হওয়ার কথা। কিভাবে? আর পয়লা যাবে, এই ধরুন পয়লা জানুয়ারি 2020-তে 8%, পয়লা জানুয়ারি 2021 এই হিসেবে পয়লা জানুয়ারি 2025 অব্দি হিসেব করুন। 6টা কিস্তি, 6×8 = 48। আর যদি বছরের শেষে দেন ডিসেম্বরে, তাহলে 50-40 কিস্তি দিয়ে হওয়ার কথা। কিন্তু আপনারা তো পাচ্ছেন 18%। 18%। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই মহিলা মানে মানে কিভাবে মিথ্যে কথা বলে। তা মানে এনার লজ্জা নেই? যে মহিলা যখন বিরোধী ছিলেন তখন যিনি বলে বেড়াতেন যে যে সরকার কর্মীদের ডিএ দিতে পারে না তার সরকারে থাকার কোনো অধিকার নেই, আমি ক্ষমতায় এলে আমাকে আর আন্দোলন করতে হবে না, সব মিটিয়ে দেবো, সেই মহিলা ক্ষমতায় এসেই প্রথম আমাদের বললেন যে এটা অধিকার নয়, এবং কালকেও বলেছেন যে এটা ম্যান্ডেটারি নয়, এবং তিনি এই ধরনের মানে একেবারে চূড়ান্ত অসত্য কথাগুলো বলছেন। পে কমিশন মানে অদ্ভুত ব্যাপার। পে কমিশন সারা ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং উনি ক্ষমতায় আসার আগে পর্যন্ত পূর্বতন সরকারগুলো আমাদের রাজ্যে পে কমিশন বসিয়ে গেছে। তো উনি যে পে কমিশন বসিয়েছেন ওনার লজ্জা হওয়া উচিত যে একমাত্র সেই পে কমিশন সারা ভারতবর্ষে একমাত্র পে কমিশন যে বলেছে যে ডিএ হচ্ছে কর্মচারীদের অধিকার নয়, সরকার তার মনোমতো দেবে। এবং উনি সেই মুখ্যমন্ত্রী যার আমলে যে রোপা বেরিয়েছে সেখানে ডিএর কোনো প্রসঙ্গ উল্লেখ নেই। ওনার লজ্জা হওয়া উচিত। উনি ওই পে কমিশনটার রিপোর্টটা পর্যন্ত প্রকাশ করেনি, সেটা পর্যন্ত মহামান্য কলকাতা হাইকোর্টে যখন চপেটাঘাত খেয়েছেন দু গালে দুটো, তারপর হাইকোর্টের নির্দেশে সেই রিপোর্ট বার করেছেন। ওনার লজ্জা শরম কিছু নেই। সারা ভারতবর্ষে কর্মচারীরা 58% ডিএ পাচ্ছেন, এবং বছরে দুটো করে হলে পে কমিশনের 10 বছর টেনিওর 20 কিস্তি ডিএ হওয়ার কথা, এবং 20 কিস্তি ডিএ না হলে পে কমিশন হয় না। সমস্ত রাজ্যে কেন্দ্রে 1/1/2026 থেকে তারা নয়া বেতনক্রম, কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশনের এবং অন্যান্য রাজ্যের বেতন কমিশনের অনুসারে সেখানকার কর্মচারীরা পেয়ে যাবেন। আর আমরা এখন ডিএই বাকি রয়েছে 40%। আপনি ভাবতে পারছেন? সেই জায়গায় মুখ্যমন্ত্রী এইসব মিথ্যে মানে অসত্য কথাগুলো বলে যাচ্ছেন। উনি পেনশনের কথা বলেছেন, ওনার লজ্জা হওয়া উচিত। ওনার যদি আত্মমর্যাদা বোধ বলে কোনো পদার্থ থেকে থাকে, ওনার মনে থাকবে যে ভারতবর্ষে যখন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী আর উনি যখন দপ্তরহীন মন্ত্রী, অটল বিহারী বাজপেয়ী যখন পা চাটছেন, সেই সময়ে ওই বিজেপি সরকার 2004 সালে পুরনো পেনশন স্কিমটা তুলে দেন, নতুন পেনশন স্কিম আনেন। অর্থাৎ ওই পাপ কাজটা যারা করেছিলেন, শুধু অটল বিহারী বাজপেয়ী নয়, উনিও সেই মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, ওনার তৃণমূল কংগ্রেস এই সরকারের শরিক ছিলেন, ওনারাই এই মমতা ব্যানার্জিরা এই পুরনো পেনশন স্কিমটা তুলে নিয়েছেন। আর উনি লেখাপড়া তো কম করেন, তো উনি জানেন না যে এখনো ভারতবর্ষের 7টা রাজ্য সরকার তারা কিন্তু পুরাতন পেনশন স্কিমে পেনশন দেয়। তাই এই সর্বনাশটা তো উনি করেছেন। আজকের খুব লজ্জা লাগে যে রাজ্যের কর্মীদের ছুটতে হচ্ছে 10 বছর ধরে, মামলা করতে হচ্ছে যে ডিএ পাওয়ার জন্য, আর উনি এইসব মানে বলে বেড়াচ্ছেন। লজ্জা হয় না? ওই তো আপনাকে বললাম, একটা প্যাথোলজিক্যাল লায়ার, সব সময় মিথ্যে কথা বলেন। কিন্তু সামান্য এটাও তো ভাবতে হবে, উনি এটাও তো বলেছেন যে এই দিতে গিয়েই ওনাকে ধার করতে হচ্ছে। ওনাকে ধার করতে হচ্ছে? তাই তো বলেছেন।
উনি যে পরিমাণ মানে লুট করছেন রাজকোষটাকে, আসলে একটা কথা বলি, কিছু মনে করবেন না অনির্বাণ দা, হুম। আপনাদের তো মানে সাংবাদিক, আপনারা ভদ্রলোক, আপনাদের হয়তো শব্দ চয়নটা খারাপ লাগবে, ছাগল দিয়ে জব মারাই হয় না। আর যাকে যাকে তাকে যদি আপনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়ে দেন, মানুষ বসিয়ে দিয়েছে, তার পক্ষে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা বা মুখ্যমন্ত্রী জনচিত যে সেই চেয়ারটার যে মূল্য সেটা রক্ষা করা সম্ভব নয়। ওই চেয়ারে বসে গেছেন বিধান রায়, ওই চেয়ারে বসেছেন সিদ্ধার্থ শঙ্কর রায়, ওই চেয়ারে বসেছেন জ্যোতি বসু, ওই চেয়ারে বসেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, অজয় মুখার্জি। আপনি ব্যক্তিত্ব ভাবুন তো, তাদের কারুর থেকে আপনি কখনো প্রত্যাশা করেছেন এরকম বাল খিল্লের মতো মানে ওই প্যাথোলজিক্যাল লায়ারের মতো কথা বলে যাচ্ছেন তারা? রাজ্য কর্মীদের বেতন ভাতা দিতে রাজ্য সরকারকে কোনো অর্থ মানে ধার করতে হয় না। উনি মিথ্যে কথা বলছেন। ওনার যদি ক্ষমতা থাকে, ওনার অর্থমন্ত্রীর যদি ক্ষমতা থাকে, আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাচ্ছি, হুম। একদম মুখোমুখি বসুন এবং সেটা লাইভ টেলিকাস্ট হোক। আমরা দেখিয়ে দেবো যে কিভাবে উনি রাজকোষটাকে লুট করছেন। কিভাবে আপনি ভাবতে পারেন যে জুন 2011 থেকে এ পর্যন্ত শুধু কর্মচারী এবং পেনশনারদের ডিয়ারনেস অ্যালাউন্স এবং ডিয়ারনেস রিলিফ না দিয়ে প্রায় 2,40,00,000 2,400 কোটি 2,400 কোটি টাকা এই রাজ্য সরকার সাশ্রয় করেছে। এবং বলছে কি, ওনার পেটোয়া কিছু মানে আছে, নিবন্ধকার আছে। হুম। এক হচ্ছে অভিরূপ সরকার, যিনি পে কমিশনের চেয়ারম্যান ছিলেন, হুম। তিনি আনন্দবাজারে মহার্ঘ ভাতা বনাম উন্নয়নের খরচ লিখলেন। তারপরে একজন বিজেপির বিধায়ক আছেন অশোক লাহিড়ী, তিনি এই কদিন আগে আনন্দবাজারে একটা নিবন্ধ লিখলেন এবং সেখানে বলছেন, অভিরূপ সরকার লিখলেন যে এই যে টাকাটা রাজ্য কর্মীদের ডিএ এবং পেনশনারদের ডিয়ারনেস রিলিফ না দিয়ে হুম। রাজ্য সরকার বাঁচাচ্ছে, সেইটা দিয়ে রাজ্য উন্নয়নের কাজ করছে। তা রাজ্য কর্মীরা এই রাজ্যের উন্নয়নের স্বার্থে একটু সামান্য ত্যাগ স্বীকার করবেন না? আর যে ভদ্রলোক বলছেন হুম। সেই ভদ্রলোক কেন্দ্রীয় একটা সংস্থার কর্মী হিসেবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএটা পকেটে পুরে ফেলছেন। হুম। ত্যাগ স্বীকার করবে নিচের তলার রাজ্য কর্মীরা, আর ওনারা শুধু ভোগ করবেন আর লোককে বলবেন ত্যাগ স্বীকার করো। হুম। এই যে অশোক লাহিড়ী মশাই, ইনি আবার বিজেপির বিধায়ক, যে বিজেপি বলছে আমরা নাকি মানে রাজ্য কর্মীদের ডিএ দেওয়ার পক্ষে। হুম। সেই বিজেপি বিধায়ক ওই কদিন আগে একটা আনন্দবাজারে একটা লেখা লিখেছেন, সেখানে তিনি ব্যাখ্যা করেছেন যে রাজ্য সরকারের নাকি আর্থিক এত সংকট, সে ডিএ দিতে পারবে না। কিভাবে দেবে? আপনি ভাবতে পারছেন? ঠিক। দুর্ভাগ্যের বিষয় যে আনন্দবাজারে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে এর প্রতিবাদে তথ্যভিত্তিক সঠিক তথ্য আমরা লিখে পাঠিয়েছি, কিন্তু আনন্দবাজার সেসব প্রকাশ করে না। একচেটিয়া এই অভিরূপ সরকার এই অশোক লাহিড়ীদের লেখা প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করে। একদম অত্যন্ত স্পষ্টভাবে বলছি দাদা, হুম। রাজ্য কর্মীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। হুম। আমাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছে, হুম। নেই। আমাদের মানে 4 বছরের এই ষষ্ঠ পে কমিশনের যে বর্ধিত বেতনে 4 বছরের টাকা মেরে দিয়েছে। হুম। হাউস রেন্ট অ্যালাউন্স 15% থেকে কমে 12% হয়েছে। হুম। না আছে কোনো এডুকেশন অ্যালাউন্স, না আছে কোনো সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স। আমরা একেবারে খুব খারাপ অবস্থায়। আমাদের কথা বাদ দিন, যারা কর্মরত তাদের কথা বাদ দিন, হুম। পেনশনারদের কথা আপনি ভাবুন তো। ঠিক। আজকে দিনের পর দিন তারা ডিয়ারনেস রিলিফ থেকে বঞ্চিত হচ্ছেন। হুম। আমি ধিক্কার জানাই এই মুখ্যমন্ত্রীকে। আর সব থেকে বড় কথা, ওই প্রথমেই আপনাকে যেটা বললাম, হুম। যে এই ধরনের এরা প্যাথোলজিক্যাল লায়ার, এরা জীবনে কখনো সত্যি কথা বলেনি। ক্ষমতায় এসেছে একটা মিথ্যার মহল তৈরি করে, কিছু কর্পোরেটের মানে হিসেবে, হাতের পুতুল হিসেবে, সংবাদপত্রের গোষ্ঠীর কিছু পাপেট পুতুল এবং কর্পোরেট এবং কিছু ওই বুদ্ধিজীবী, এদের তৈরি করা একটা মিথ্যে মহলের উপর দাঁড়িয়ে, সিঙ্গুর নন্দীগ্রামের মতো ধ্বংসযজ্ঞের উপর দাঁড়িয়ে এ ক্ষমতায় এসেছে। আর ক্ষমতায় এসে সেই মিথ্যের এটা করতে পারছে না। আপনার মনে আছে দাদা, হুম। সেই একবার মানে যখন বাম আমল, উনি এক মহিলাকে নিয়ে এলেন, নিয়ে এসে বললেন সে ধর্ষিতা হয়েছে। ওই চম্পলা সর্দার। চপ্পলা সর্দার, হ্যাঁ, ধর্ষিতা হয়েছে। সারা পশ্চিম বাংলায় সে এক চূড়ান্ত অশান্তির ব্যাপার। হুম। বন্ধ হয়ে গেল, ট্রেন অবরোধ, বাস অবরোধ, সে কি বিশাল ব্যাপার।
হুম। তারপরে জানা গেল যে চপ্পলা সর্দার বলে ওই মহিলা ধর্ষিতা হননি, পুরোটাই সাজানো ব্যাপার। হুম। অথচ ক্ষমতায় আপনারা আসতে বিচার গেলে, পাচ্ছেন না। হ্যাঁ, ক্ষমতায় আসতে গেলে একজন মহিলার ইজ্জত নিয়ে হুম। যে মহিলা মানে খেলা করতে পারেন, একজন মহিলার ইজ্জতকে যে মহিলা পণ্য হিসেবে ব্যবহার করতে পারেন, হুম। তার পক্ষে সব সম্ভব। সেই জন্য উনি এইসব কথাবার্তা বলছেন। আর কি বলবো বলুন? যাক, আপনাকে অনেক ধন্যবাদ। পুরো বিষয়টা আমারও একটু বোঝার দরকার ছিল, আমার দর্শক শ্রোতাদেরও বোঝা দরকার ছিল। আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দাদা আপনাকেও। হুম।